কিভাবে আমরা 30+ অর্থাৎ 30টারও বেশি বাক্য তৈরি করতে পারি। প্লিজ লিসেন টু মি। 30+ sentences practice with one verb according to the structure of tense and modal verbs। দেখেন, টেন্স এবং মডাল ভার্ব ব্যবহার করে এখানে যে বাক্যগুলো দিয়েছি প্রত্যেকটা বাক্য কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। হাসনা খাতুন, প্লিজ আপনি এই বাক্যগুলো একটু পড়ে শুনবেন, শোনাবেন, আমরা সবাই শুনবো। এখান থেকে পড়েন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই না, আই ডু নট গো টু স্কুল। এভাবে একটু পড়তে থাকেন প্লিজ, সবাই শুনবেন ওনাকে। আপনি একটু ওকে। হ্যাঁ হ্যাঁ। স্কুলে যাই। আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই? ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না? হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? ডাজ নট হি গো টু স্কুল, সে স্কুলে যায় না। সে কি স্কুলে যায় না, ডাজেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। হ্যাঁ, তারপর পড়েন, আই ওয়েন্ট টু স্কুল। আই ওয়েন্ট টু স্কুল, সে আমি স্কুলে গিয়েছিলাম। আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড নট আই গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। তারপর আই আই উইল উইল। স্কুল, আমি স্কুলে যাব। আই ওয়েন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব? ওয়েন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। আই এম গোয়িং টু স্কুল। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। এম আই গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এম আই নট গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। আমি আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। দেখেন, একটা বাক্য দিয়ে এখানে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় গো নামক একটা ভার্ব ব্যবহার করেছি। গো, গো শব্দের অর্থ যাওয়া। তো একটি ভার্ব দিয়ে আমরা কতগুলো বাক্য করে ফেলতে পারতেছি। আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি না, আমি কি স্কুলে যাচ্ছি, আমি কি স্কুলে যাচ্ছি না, আমি কি স্কুলে যাচ্ছিলাম। অতএব এই শীট থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, একটি ভার্ব দিয়ে আমরা যদি 30টা বাক্য করতে পারি, তো আমরা যদি 300টি ভার্ব জানি, 300 × 30, 900 ভার্ব, কিন্তু 9000 বাক্য আমরা তৈরি করতে পারি। অর্থাৎ আমি আরো একটু ক্লিয়ার করে দেই, আমরা একটা ভার্ব দিয়ে 30 রকমের বাক্য তৈরি করতে পারতেছি। তো এখানে গো এর বদলে গো এইটা চেঞ্জ করে আমরা যদি এখানে ইট দেই, আমরা এখানে রাইট দেই, আমরা এখানে সিং দেই, শুধু কিন্তু আমার স্ট্রাকচার ঠিক থাকবে, শুধু ভার্বটা চেঞ্জ করে দিব। যেমন এই বাক্যটা, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এখানে আমি যদি এইটা একটু ঘুরিয়ে লিখি যে আই অ্যাম ইটিং রাইস, তার পরের বাক্য কি রয়েছে, আই অ্যাম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। তো এখানে লিখতে পারি যে আই অ্যাম ইটিং রাইস, এরপরে নেগেটিভ লিখতে পারি আই অ্যাম নট ইটিং রাইস। তারপরে কি রয়েছে, অ্যাম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি, এটা লিখতে পারি অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি। অর্থাৎ মনে রাখবেন, এই যে বাক্যগুলো আপনাদের দেখাচ্ছি না, কিছু কিছু শীট, এটা দেখবেন এই লেকচার শিট, কিছু কিছু শিট রয়েছে যার মূল্য 1,00,000 টাকা দিলেও কিন্তু কম পড়ে যায়। আমি কেন বলছি, মানে টাকার সঙ্গে তুলনা করতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এটা কিছু কিছু জিনিস দেখবেন, মানুষের জীবন এটা টাকা দিয়ে কেনা যায় না, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। তো এই যে একটি শিট না, এটা আমি দিব, অনেকদিন থেকে আমি খুঁজতেছিলাম, কিন্তু আজকে সত্যিই পেয়ে গেলাম, এই জন্য ভয়েসে যাওয়ার আগে এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই শীটটা যদি কেউ কমপ্লিট করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংলিশ ল্যাঙ্গুয়েজে তার অনেক সমস্যা সমাধান হবে। কিভাবে, এই যে দেখেন আমি এখানে গো শব্দ ব্যবহার করে সেই গোটাকে কখনো ওয়েন্ট করেছি, গোয়িং করেছি, গন করেছি। তো আপনারা এই গো ভার্ব বাদ দিয়ে আপনারা অন্য ভার্ব আনবেন, ইট আনতে পারেন, রাইট আনতে পারেন, ডু আনতে পারেন, সিং আনতে পারেন, অনেক কিছু আনা যায়। এনে ওইটা আমরা, এই যে যেমন আরো কিছু বাক্য রয়েছে এখানে, এই বাক্যগুলো এবার শারমিন একটু পড়বেন। শারমিন ক্লাসে যোগদান করতে পেরেছেন? দেখি তো। মিতা পড়েন তাহলে, শারমিন এখনো যোগদান করতে পারেনি। মিতা আপনি এইগুলো পড়েন, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, এইখান থেকে আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম না। ওয়াজ আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজ নট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম না। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আই ওয়ান্ট বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো না।
উইল আই বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো। ওয়ান্ট আই বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো না। আই হ্যাভ গান টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আই হ্যাভ নট গান টু স্কুল, আমি স্কুলে যাইনি। হ্যাভ আই গান টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছি। হ্যাভ নট আই গান টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। হি হ্যাজ গান টু স্কুল, সরি, হি হ্যাজ গান টু স্কুল, সে স্কুলে গিয়েছে। হি হ্যাজেন্ট গান টু স্কুল, সে স্কুলে যায়নি। হ্যাজ হি গান টু স্কুল, সে কি স্কুলে গিয়েছে। হ্যাজেন্ট হি গান টু স্কুল, সে কি স্কুলে যায়নি। হি হ্যাড গান টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। হি হ্যাড নট গান টু স্কুল, সে স্কুলে যায়নি। হ্যাড হি গান টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল। হ্যাড নট হি গান টু স্কুল, সে কি স্কুলে যায়নি। ওকে, থ্যাঙ্কস এ লট। আমরা এখানে এটাকে গন বলবো, গান বলবো না, কারণ গান শব্দের অর্থ হচ্ছে বন্দুক। গান, GUN, গান শব্দের অর্থ বন্দুক। আর এটা উচ্চারণ করব GONE, গন, গো ওয়েন্ট গন। আমরা কিন্তু অনেকেই গান বলে ফেলি, এটা আমরা আজ থেকে গন বলবো, একটি কথা। আরেকটা কথা হচ্ছে এখানে এই যে ওন্ট, এটা অন্ট বলবো না, এটা ওন্ট বলবো। ওন্ট আই বি গোয়িং টু স্কুল, ওন্ট আই বি গোয়িং টু স্কুল, আই ওন্ট বি গোয়িং টু স্কুল। এটা উইল নট কে শর্ট ফর্মে লেখা হয় ওন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখেন, এই উইল নট কে আমরা শর্ট ফর্মে ওন্ট বলবো, আর লং ফর্মে বলা হয় উইল নট। ডাজ নট, এইটাকে আমরা সংক্ষেপে বলবো ডাজেন্ট। ডু নট, এটাকে আমরা সংক্ষেপে বলবো ডোন্ট। এই জায়গাগুলো আমরা একটু মনে রাখবো। তো দেখেন এখানে আমি মেইন যে কথাটা, আমার এই ক্লাসটা সবাই একটু ভালোভাবে লক্ষ্য করেন। এই যে জায়গাটা আমি বুঝাচ্ছি, অর্থাৎ এখানে কি দাঁড়ালো, এখানে আমি বুঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা বাক্য টেন্স মেইনটেইন করে গঠন করা হয়েছে। আমি স্কুলে যেতে থাকবো, এই যে বাক্যটা দেখেন, আমি একটু মার্ক করলাম। আমি স্কুলে যেতে থাকবো, এটা কোন টেন্স বলেন তো নুরি, প্লিজ। এটা কোন টেন্স, আমি স্কুলে যেতে থাকবো। ফিউচার কন্টিনিউয়াস। থ্যাংক ইউ। আমি স্কুলে, এই যে বলার সঙ্গে সঙ্গে যদি বলতে পারেন, তাহলে কিন্তু আমি মনে করব টেন্স আপনারা শিখতে পেরেছেন, ল্যাঙ্গুয়েজটা শিখে আপনাদের কাজ হচ্ছে। আর যদি সঙ্গে সঙ্গে না বলা যায়, তাহলে আমি মনে করব যে আমাদের এটা শিখে তেমন কোনো কাজে আসছে না। আমি স্কুলে যেতে থাকবো, উনি কিভাবে বললেন, কারণ ভবিষ্যৎকালে একটা চলমান অবস্থা। আমি আরো একটু যোগ করতে চাই এই সঙ্গে, সেটা হচ্ছে আমরা সবাই বলি কি স্যার আমি ইংলিশে কথা বলতে চাই, দ্রুত কথা বলা শিখিয়ে দেন। দেখেন, আপনি যে বিষয়গুলোর উপরে কথা বলতে চাচ্ছেন, পৃথিবীর যে কোনো বিষয়ের উপরে হতে পারে, সেটা প্যারাগ্রাফ হতে পারে, একটা উপস্থিত বক্তৃতা হতে পারে, অনেক কিছু হতে পারে। তো আমরা বাঙালি মানুষ, আমরা যাই বলতে চাই না কেন, আমরা যাই বলবো, প্রথমে কিন্তু আমাদের মাথায় বাংলায় আসে শব্দগুলো, সেই বাক্যগুলো। তো আমরা যদি ইংরেজি গ্রামার পারি, তো ওই যে কথাগুলো আমি বলতে চাচ্ছি, প্রথমে তো আমার ব্রেনে, আমার মনে বাংলাতে আসবে। ওইগুলো সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভিতরে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করে করে দিলেই কিন্তু আমার স্পোকেন ইংলিশ, স্পোকেন জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ আমার মেইন কথা কি, আমার মেইন কথা হচ্ছে আপনাকে গ্রামার শিখতে হবে। এই যে দেখেন, একটা বাক্য দিয়ে 30টা বাক্য লেখা যায়। তো এখানে আমার প্রথম বাক্যটা কি ছিল, আমার প্রথম বাক্যটা ছিল আই গো টু স্কুল। তো আই গো টু স্কুল, এইটার পরিবর্তে আমি একটা বাক্য বেছে নিলাম, আই রিড এ বুক। অথবা আমি এমন একটা বাক্য নিলাম, আই রাইট এ লেটার। আই রাইট এ লেটার, এই গো টু স্কুল না দিয়ে সাবজেক্টটা ঠিক রাখলাম আই, আর তারপর করলাম আই গো টু স্কুল, লিখলাম আই রাইট এ লেটার। আমি একটি চিঠি লিখি। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, তাহলে কি হবে, আমি একটি চিঠি লিখি, আমি একটি চিঠি চিঠি লিখি না। তৃতীয় বাক্যে কি হবে, আমি কি স্কুলে যাই, এটা কি হবে, আমি কি একটি চিঠি লিখি। তারপর কি হবে, আমি কি স্কুলে যাই না, এটা কি হবে, আমি কি একটি চিঠি লিখি না। এইবার দেখেন, এই কথাগুলো আপনি যখন আপনার প্রেজেন্টেশন বলেন, আপনার রিপোর্ট রাইটিং বলেন, যাই বলেন, এগুলো কিন্তু আপনার কাজে লাগে। যে আমি একটা রিপোর্ট লিখি, রিপোর্ট লিখতে গিয়ে কিন্তু আপনি যাই লেখেন না কেন, আপনাকে সেগুলো টেন্সের ভিতরে পড়বে, ভয়েস চেঞ্জের ভিতরে পড়বে, ভার্বের ভিতরে পড়বে, মডাল সেমি মডাল এগুলোর ভিতরে পড়বেই পড়বে। অর্থাৎ at first you have to know the rules of grammar very clearly, then you will be able to speak in English like the native speaker, like the নেটিভ স্পিকার। তো দেখেন, এই যে জায়গাটা আমি আরেকটু কমপ্লিট করে আসি। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, কোন পর্যন্ত ছিলাম, এই যে এই জায়গাতে। আচ্ছা, পরে আরো কিছু বাক্য দেখতে পাচ্ছি, এগুলো আমি একটু পড়ে দেই, আপনারা শুনেন। আমি স্কুলে যেতে থাকবো না, আই ওয়ন্ট বি গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যেতে থাকবো, উইল আই বি গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যেতে থাকবো না, ওন্ট আই বি গোয়িং টু স্কুল। আমি স্কুলে গিয়েছি,
আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি, এটা কোন টেন্স কে বলতে পারবেন? আমি স্কুলে গিয়েছি কোন টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি স্কুলে গিয়েছি। আচ্ছা, এটা নেগেটিভ যদি বলি, না বোধক, তাই এর বাংলাটা কিভাবে সাজাতে হবে? আমি স্কুলে গিয়েছি না, না আমি ইংলিশ জানতে চাইনি, বাংলাটা কি হবে? আমি স্কুলে গিয়েছি না এমন কি বলা যায়? এটা তো বাংলায় ভুল হয়ে যায়, অশুদ্ধ। তাহলে কি আমি হবে? স্কুলে যাই। ইয়েস, আমি স্কুলে যাইনি। খুব ভালোভাবে একটু লক্ষ্য করেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলায় নেগেটিভ বাক্য যা, পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ বাক্যও কিন্তু তাই। আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাংলা বাক্য বললাম, ওইটার নেগেটিভ যেমনটি শোনাবে, পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ বাক্য ওটাও কিন্তু তেমন শোনাবে। খুব একটা দামি কথা বলে ফেললাম, যেমন আমি স্কুলে গিয়েছি, এটার নেগেটিভ কি হবে? আমি স্কুলে যাইনি। আর পাস্ট ইনডেফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ একটা বাক্য বলি, আমি স্কুলে গিয়েছিলাম, আর এটার নেগেটিভ কি হবে? আমি স্কুলে গিয়েছিলাম না, এমনটি কি কখনো বলা যায়? এটা বাংলায় কিন্তু বলা যায় না, ভুল, এটা অশুদ্ধ। শুদ্ধ কি বলতে হবে? আমি স্কুলে যাইনি। তো এইখানে অনেকেই প্রশ্ন করে, কালকেও একজন বলেছে, স্যার তাহলে এটা কি আমরা পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ ধরে করব নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ধরে করব? নো, এখানে আপনার কনফিউজড হওয়ার দরকার নেই, আপনি যে কোনো একটা করে দিলেই চলবে। যিনি পরীক্ষক, যিনি খাতা দেখবেন, উনি যদি মনে করেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ, তাহলে টিক দিবে। আর যদি মনে করেন না পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ, তাও আপনাকে টিক দিবে, এটা ক্রস দিতে পারবে না। অর্থাৎ আমার কথা মনে রাখবেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ শুনতে যেমন শোনা যায়, পাস্ট ইনডেফিনিট টেন্সের বাংলা বাক্য নেগেটিভ শুনতে তেমন শোনা যায়, কিন্তু এখানে ইংলিশে গঠন পাল্টে যাবে। যেমন আই হ্যাভ গন টু স্কুল, এই বাক্যটা দেখেন যেটা গ্রিন কালার দিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি, এটা নেগেটিভ কি হবে? আই হ্যাভ নট গন টু স্কুল, আমি স্কুলে যাইনি। কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা নেগেটিভ করেন, আগে অ্যাফার্মেটিভ করি, আমি স্কুলে গিয়েছিলাম, কি হবে? আই ওয়েন্ট টু স্কুল। আর আমি স্কুলে যাইনি, আই ডিড নট গো টু স্কুল। কিন্তু এর বাংলা মিনিং দুইটা বাক্যের আবার একই রকম হয়ে যাবে, কিন্তু ইংলিশে আবার ওই দুটো আলাদা আলাদা হবে। এখন আপনার সামনে আমি বললাম যে বলেন তো আমি স্কুলে যাইনি, এটা আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও নেগেটিভের গঠন প্রণালী ব্যবহার করে করতে পারেন, আবার পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভের গঠন প্রণালী ব্যবহার করে করতে পারেন। আমি এই যে কথাটা বললাম, এটা কি বুঝতে পেরেছেন? সবাই মোটামুটি বোঝা গেছে? কেউ কিছু না বুঝলে দেখেন, পার্সোনাল ব্যাচ এখানে কিন্তু আমি প্রতিনিয়ত, এই যে আমি কিন্তু মিউট করিনি, আনমিউট করে রেখেছি, আপনাদের কথা বলার সুযোগ আছে। অতএব আপনারা যদি কখনো কিছু না বুঝে থাকেন, তো আমাকে বলবেন যে স্যার এটা আমি বুঝতে পারিনি, এটা কাইন্ডলি আমাকে আরেকটু বুঝিয়ে দিবেন। তো দেখেন তারপরে কি হলো, আমি স্কুলে যাইনি, আই হ্যাভ নট গন টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছি? হ্যাভ আই গন টু স্কুল। আমি কি স্কুলে যাইনি? হ্যাভ নট আই গন টু স্কুল। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। সে স্কুলে যায়নি, হি হ্যাজ নট গন টু স্কুল। সে কি স্কুলে গিয়েছে? হ্যাজ হি গন টু স্কুল। সে কি স্কুলে যায়নি? হ্যাজ নট হি গন টু স্কুল। দেখেন এখানে নিচে আরো বাক্য রয়েছে, মোট 30টা বাক্য দিয়েছি। এই 30টা বাক্য যদি আপনারা, এই 30টা বাক্য অফলাইনে কোনো ব্যাচে পড়তে যাবেন, 30টা বাক্য মিনিমাম আপনাকে 5 দিন ধরে পড়াবে। 30টা বাক্য টেন্সের ব্যাখ্যা দিবে, কেন হলো কি, তাকে কি আজ অফিসে যেতে হবে, ডাজেন্ট হি হ্যাভ টু গো টু অফিস। দেখেন এখানেও কিন্তু এখানে হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার করেছি, হ্যাভ টু নিয়ে এসেছি শেষে, আবার গো রয়েছে এখানে, কিন্তু গোর পরেও হ্যাভ টু নিয়ে এসেছে। এই যে আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো, অতীতকালের নিয়মিত অভ্যাস, আগে আপনি একটা জব করতেন, তাই বলা হচ্ছে যে আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো। আই অস টু গো টু অফিস এভরিডে, আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো। অথবা এটা যদি বলা যায় আমি প্রতিদিন অফিসে যেতাম, ইউজ টু ব্যবহার করে করা যায়, ইউজড, ইউএসইডি, আই ইউজড টু গো টু স্কুল এভরিডে। আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো না, আই ওয়াজ নট টু গো টু অফিস এভরিডে। আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হতো না, তখন কি হবে? অদেন্ট আই গো টু অফিস এভরিডে। অর্থাৎ আমার এই শীট আজকে এটা দিয়ে দিব, আমি অনেকদিন থেকে এটা খুঁজতেছিলাম, খুব দারুণ একটা শীট। এইটা যদি কেউ কভার করতে পারেন, এটা ভালোভাবে করতে পারেন, আপনার ল্যাঙ্গুয়েজটা অনেক অনেক ইজি হবে। এই যে আমি বললাম না, একটা কথা লিখেছি, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে আপনি আই রাইট এ লেটার একটি মাত্র বাক্য লিখবেন আপনার খাতায়, সাদা একটা পেজ দিবেন। এইবার আমি স্কুলে যাই, ওই সোজাসুজি লিখবেন আমি একটি চিঠি লিখি। তারপর আমি স্কুলে যাই না, ওখানে লিখবেন আমি একটি চিঠি লিখি না। আমি কি স্কুলে যাই, লিখবেন আমি কি একটি চিঠি লিখি। আমি কি স্কুলে যাই না, আমি কি একটি চিঠি লিখি না। অর্থাৎ এখানে যা আছে আপনি সেইটা পরিবর্তন করে আপনার খাতায় লিখবেন।
কি আমার কথা কি বোঝা যায়? মোটামুটি তিনজন রয়েছেন মাত্র, একটু সাড়া দিবেন। হাসনা খাতুন প্লিজ, আপনাদের সবার প্রতি কিন্তু আমি পরিশ্রম করি। আমি যতটা, আমি দেখেন এই যে কাজগুলো দিচ্ছি, এগুলো আপনার করার দরকার নেই, আপনি মনে মনেও একটু দেখবেন। আপনাকে এতদূর আমি সহজ করে দিচ্ছি যে আপনি যদি লিখতে সময় না পান, আমরা জানি প্রত্যেকের কিন্তু অনেক কাজ বাসায়, চাকরির ক্ষেত্রে। তো আমার এই কাজগুলো একটু দেখবেন সময় পেলে, আমার রেকর্ড রেকর্ড ক্লাসগুলো একটু শুনবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ডেভেলপ করতে পারবেন। এইটা রকেট সায়েন্স না, এখানে কোনো নোবেল পুরস্কার পাওয়ার মতো কোনো কঠিন সাবজেক্ট না যে আপনি পারবেন না, নোবেল পুরস্কার পেতে হবে। এখানে কি করতে হবে, আমার এই পদ্ধতিটা একটু অবলম্বন করবেন। এই যে দেখেন, একটা বাক্য দিয়ে 30টা বাক্য তৈরি করা যায়। তো আমরা অনেক সেন্টেন্স জানি, জানি না? মিনিমাম আপনি ইংলিশে 1000 সেন্টেন্স জানেন। তো 1000 সেন্টেন্সকে 5 মিনিটের ভিতরে আপনি 30,000 সেন্টেন্সে রূপান্তর করে দিতে পারেন। কিভাবে? আমার এই সূত্রটা অ্যাপ্লাই করে 1000 বাক্য হয়ে যাবে 30,000। আপনার কাছে 10 টাকা রয়েছে, আমি একটা জাদু মন্ত্র ম্যাজিক দিয়ে সেটা 100 টাকা বানিয়ে দিলাম। যদিও ওটা সম্ভব না, কিন্তু এইটা কিন্তু সম্ভব, যে একটা বাক্য দিয়ে 30টা বাক্য। তো আপনি যদি 100 ওয়ার্ড 100 বাক্য জানেন, সাথে সাথে সেটা 30 শত, অর্থাৎ 3000 বাক্য হয়ে যাবে। তো এইভাবে এইটা আপনারা একটু দেখবেন, সবার কাছে আমার এই অনুরোধটুকু রইল। আচ্ছা, পরবর্তীতে দেখেন আজকে আমাদের যে জায়গাটা মূলত ছিল, সেখানে আমরা ফোকাস করব। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে চাচ্ছেন? আই উইন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। হ্যাঁ, আই ওয়েন্ট টু স্কুল। হ্যাঁ আই আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। হ্যাঁ। এটা তো স্যার প্রথমটা প্রেজেন্ট সিম্পল টেন্স আর পাস্ট সিম্পল টেন্স, আর পরটা হলো স্যার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, এটাকে পাস্ট ইনডেফিনিট বলে। আর পরে যেটা বলেছেন আই ওয়াজ গোয়িং টু স্কুল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দুইটাই আপনি বাক্য সঠিক বলেছেন। বাংলা স্যার বেড়া লাগে যায়, গিয়েছিলাম যাচ্ছি। হ্যাঁ, না না না, বাংলায় গেড়া লাগবে না। দেখেন বাংলাটা আমি খুব সহজে বুঝাই দেই। আই ওয়াজ গোয়িং টু, আমি জায়গাটা একটু বের করে দেখাই। এই যে এখানে পাস্ট টেন্স, আই ওয়েন্ট টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। এই যে, এই দেখেন আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। একটু ভালোভাবে দেখেন, আপনার প্রশ্নের জন্য আমি আবার ব্যাকে আসলাম। এই যে আমি স্কুলে যাচ্ছিলাম, বাংলাটা কি হচ্ছে? যাচ্ছিলাম। এইখানে আমি যদি একটু সাধু ভাষায় বলি, বাংলা কিন্তু দুই ভাষায় কথা বলা যায়। আজ থেকে 50 বছর আগে বই পুস্তক, বা যারা 50 না 30-40 বছর আগেও বই পুস্তকের সবকিছু সাধু ভাষায় লেখা হতো। কিন্তু প্রমথ চৌধুরী বা বাংলা সাহিত্যে যারা আধুনিক সাহিত্যিক কবি, এনরা কিন্তু চলিত ভাষা প্রচলন করে দিয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের, নজরুল ইসলামের বইগুলো পড়ে দেখবেন সব সাধু ভাষায় লেখা। যাচ্ছিলামকে কি বলা হয়? যাইতেছিলাম। তো এখানে আমাদের অনেকেরই কিন্তু, শুধু আপনার সমস্যা না, অনেকেরই এই জায়গাটায় সমস্যা হয়। কোথায়? এই যে আমি স্কুলে যাচ্ছিলাম, আপনি আরো একটা বাক্য বলেছেন যে আমি স্কুলে গিয়েছিলাম, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াসের বাংলা বাক্য দেখলে। আপনার ওখানে নেটের সমস্যা? না, আমার এখানে তো ফুল নেটওয়ার্ক, কথা শোনা যাচ্ছে। আর সবাই কি শুনতে পাচ্ছেন? প্লিজ একটু জানাবেন। জি স্যার, শোনা জি যাচ্ছে। ভাইয়া। সবাই শুনতে পাচ্ছে, তাহলে আপনার ওখানে মনে হয় সমস্যা। প্লিজ একটু লিভ নিয়ে আবার একটু জয়েন দিবেন। হ্যালো। জি স্যার। না, উনি শুনতে পাচ্ছেন না মনে হয়। শুনতে পাচ্ছেন? আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, উনি হয়তো লিভ নিয়ে আবার জয়েন দিবে, ঠিক হয়ে যাবে। তো দেখেন, এই যে জায়গাটা বললাম যে যাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন। যাচ্ছিলাম, খাচ্ছিলাম, খেলছিলাম, দেখছিলাম, মারছিলাম, হাঁটছিলাম। অর্থাৎ এইটাকে সাধু ভাষায় যদি বলি আপনার বুঝতে সহজ হবে। আমি স্কুলে যাইতেছিলাম। আপনাকে আমি বললাম যে নুরি, আপনি, হ্যাঁ বলেন। আমার যে সমস্যাটা, মানে বাংলা দেখে আমি টেন্স আইডেন্টিফাই করতে পারি না। তো আহ, মানে ক্লাস, এটা আমার একটা রিকোয়ারমেন্ট, ক্লাসে 5-10 মিনিট হয়ে যেত, তো বাংলা যে সেন্টেন্স গুলো আছে এগুলো যদি মানে আমার ক্ষেত্রে যদি একটু জিজ্ঞেস করতেন আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা, শোনেন, বারবার, ঠিক তার আছে মানে ঠিক আমার আছে, ভালো ভালো। এটা সবারই সমস্যা। আমি 5 ক্লাসের শেষে না, এখনই করাচ্ছি, এখন এই মুহূর্তে। এটা আমি টেন্সের শিটটা বের করে, না, হ্যাঁ 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 হ্যাঁ।
করতে পারছি না, এখনো আমার এই ল্যাকিংসটা থেকে গেছে। আচ্ছা আচ্ছা, আমি এখনই ওই জায়গাটাতে চলে যাচ্ছি। খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমি এই নার এটা দেখাই দিই, তারপর ওই জায়গায় যাচ্ছি। অর্থাৎ 12টা টেন্সের 12টা টেন্সই আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, কিভাবে চিনতে পারবেন, ওই জায়গাটা আপনাকে একটু দেখাই দিচ্ছি। সবাই একটু দেখবেন, এখানে মাত্র 3জন রয়েছে আজকে ক্লাসে, এটা খুবই আমাদের ভালো হবে। অর্থাৎ বাংলা দেখে আমরা যেন টেন্স আইডেন্টিফাই করতে পারি, বাংলাটা দেখে আমরা যেন টেন্স আইডেন্টিফাই করতে পারি। তো দেখেন এখানে মেইন যে বিষয়টা আমি কথা বলছিলাম, সেই বিষয়টা হচ্ছে উনি প্রশ্ন করেছিলেন। আচ্ছা, জাস্ট ওয়েট এ মিনিট, একটা ফোন আসছে। আচ্ছা, আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে এই যে দুইটা বাক্য, পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস, আমি স্কুলে যাইতেছিলাম। অর্থাৎ আমাকে কেউ প্রশ্ন করলো, স্যার আজকে সকাল 10টার সময় আপনি কোন কাজে ছিলেন? তো আমি বললাম আজকে সকাল 10টায় আমি স্কুলে যাচ্ছিলাম, আজকে সকাল 10টায় আমি ভাত খাইতেছিলাম, আজকে সকাল 10টায় আমি মোবাইল ফোনে কথা বলিতেছিলাম। কি বললাম? মোবাইল ফোনে কথা বলিতেছিলাম। অর্থাৎ সাধু ভাষায় বললে আমরা টেন্সটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। আমি স্কুলে যাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, এটা না বলে, এটা না বলে আমি যদি বলি আমি স্কুলে যাইতেছিলাম। আমাকে তো ইন্দ্রা সবাই শুনতে পাচ্ছে, আপনার ওখানে কাইন্ডলি কোনো সমস্যা হচ্ছে মনে হয়, দেখেন তো আপনার ফোনের বাটনের মোবাইলের সাউন্ডটা একটু বাড়িয়ে দেন। আর আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? মিতা, নুরি? জি ভাই, আমার সমস্যা হচ্ছে না। জি স্যার। হ্যাঁ, সবাই শুনতে পারছে। এই যে এন্ডা তো কক্সবাজার থেকে, সিলেট থেকে ক্লাস করতেছে। আপনি একটু ই করেন, আনমিউট করেন, করে আপনার সাউন্ডটা একটু বাড়িয়ে দেন, বা বাসায় যদি আপনার ছেলে বা কেউ থাকে তাকে একটু দেখিয়ে নেন। সবাই কিন্তু শুনতে পারছে, আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা দেখেন, ক্লাস রেকর্ড চললে এই কথাগুলো বললে ইউটিউবে ছাড়ি তো সমস্যা হয়। আচ্ছা, এখানে কি বললাম? আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আর আপনার সমস্যা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এই বাক্যটার পাস্ট ইনডেফিনিট কি হবে? আমি স্কুলে গিয়েছিলাম। এখন এই ধারাবাহিকতা আমি আজকে আপনাদের এই 12টা টেন্সের ইয়েটা একটু দেখাই, যে কোনটা থেকে বুঝবো যে আমার এটা। এবার শুনতে পাচ্ছেন? হ্যালো আপা, এবার শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার ওখানে আমি এটা সম্ভবত, কানেক্ট করে দাও, এটা মানে কানেক্ট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কানেকশন ওইটা হচ্ছে না আপনাকে। দেখেন বাসায় একটু দেখান, কাউকে একটু দেখান, দেখে এটা ঠিক করে নেন। আচ্ছা, এটা আমি একটু দেখাই আপনাদের যে কোনটা থাকলে কি হয়। আচ্ছা, আমরা একটা একটা করে একটু দেখি। এখানে কন্টিনিউয়াস টেন্স গুলো আমরা একটু দেখি আগে। বাংলা বাক্যে থাকলে কিভাবে চিনবো? যেমন এটা হচ্ছে টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এখন দেখেন এখানে প্রথম কোন টেন্স আসে? পাস্ট সিম্পল টেন্সটা আমরা একটু দেখি। পাস্ট সিম্পল টেন্সে কি কি দেখে বুঝবেন যে এটা পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল টেন্স? কেমন? বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, কি বললাম? বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, লেন, নি, নাই, এরকম থাকবে। বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, লেন, নি, নাই, এই শব্দগুলো কিন্তু বাংলা ক্রিয়াপদের শেষে থাকবে। কেমন? সে একটা ছবি এঁকেছিল। কি বললাম? সে একটা ছবি এঁকেছিল। কি করেছিল? সে একটা ছবি এঁকেছিল। কখন এঁকেছিল? সে এঁকেছিল হচ্ছে অতীতকালে এঁকেছিল, সময়টা কিন্তু চলে গিয়েছে। সে একটা ছবি এঁকেছিল। হি ড্রোভ আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। সে ইংরেজিতে কথা বলেছিল। মিতা, একটু খেয়াল করেন। অর্থাৎ এই যে জায়গাটা, বাংলা ক্রিয়ার শেষে বলেছিল, চালিয়েছিল, গিয়েছিল, খেয়েছিল, অর্থাৎ লাম, লে, লেন, নি, নাই। এই নি নাই কখন থাকবে? যখন নেগেটিভ হবে। যেমন যদি বলি সে একটা ছবি এঁকেছিল, এটার নেগেটিভ কি হবে? সে একটা ছবি আঁকেনি। সে একটা ছবি আঁকেনি। এখন এইটা যদি আপনাকে বলি সে একটা ছবি আঁকেনি, এটা কোন টেন্স?
আপনি অবশ্যই মনে রাখবেন পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্রিয়াপদের শেষে কি কি থাকে। এইগুলো থাকে লাম, লে, লেন, নি, নাই। সে একটা ছবি আঁকেনি বা সে একটা ছবি আঁকে নাই, তাহলে এটা আপনি তাৎক্ষণিকভাবে কি বুঝবেন? এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য। অর্থাৎ সহজ কথা হচ্ছে বাংলা ক্রিয়াপদ, আমি আবারও বলছি, বাংলা ক্রিয়াপদ দেখে আপনি টেন্স আইডেন্টিফাই করবেন। আর বাংলা ক্রিয়াপদের শেষে কোন টেন্সে কি কি থাকে এইটা আপনাকে একটু ভালোভাবে বুঝতে হবে। তার ভিতরে কেবল একটা বুঝালাম, পাস্ট ইনডেফিনিট শেষে কি কি থাকে। হাসনা আপা শুনতে পারছেন? এখন শোনা যায়? স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আপনার নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, ক্লাসে অন্যরা শুনতে পারছে। হ্যাঁ, আপনি কাইন্ডলি একটু নেটওয়ার্কের ভিতরে থাকবেন। অনেক সময় বাসায় ওয়াইফাই তে সমস্যা হতে পারে, যদি আমাদের ডাটা প্যাকেজ কিনা থাকে ওটাতেও একটু সমস্যা হতে পারে। সমস্যা হলে আমাকে জানাবেন। ওকে, ঠিক আছে ওকে। স্যার। দেখেন তাহলে এখানে বলা হচ্ছে যে আমরা অনেকেই, আপনি ক্লাস থেকে চলে গিয়েছিলেন, একজন প্রশ্ন করেছে যে স্যার আমি বাংলা বাক্য দেখে টেন্স আইডেন্টিফাই করতে পারি না, টেন্সটা চিনতে পারি না যে এই বাক্যটা কোন টেন্সের কাতারে পড়বে। কিন্তু এখানে আমরা কিভাবে সেই টেন্সটা দেখব সেইটাই আমরা কিন্তু একটু দেখতেছি। যেমন বললাম যে সে একটা ছবি এঁকেছিল, তাহলে এটা কোন টেন্সের ভিতরে পড়বে? এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। কিভাবে বুঝবেন? দেখেন এখানে লিখেছি বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে এই এই শব্দগুলো থাকে। কোথায় থাকে? পাস্ট টেন্স ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট অথবা সিম্পল পাস্ট একই কথা। এই পাস্ট ইনডেফিনিটের টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে এইগুলা থাকে। কি কি থাকে? লাম, লে, লেন, নি, নাই। যেমন সে একটা ছবি এঁকেছিল, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। এটা নেগেটিভ করলে কি হবে? সে একটা ছবি আঁকেনি, সে একটা ছবি আঁকেনি। দেখেন এই যে নি শব্দটা চলে আসলো, এইটা দেখে আপনি বুঝবেন যে এই বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ। আমি আপনারা একবার না বুঝলে আমি আরো 10 বার বুঝাবো। অর্থাৎ এখানে বলছি যে একটা বাক্য কিভাবে আমরা বাংলা দেখে তার টেন্স আইডেন্টিফাই করব। এটা কিন্তু আমি অনেকবার পড়িয়ে চলে গেছি, তারপরেও কিন্তু আপনারা এতদিন পরে এসে বলছেন যে স্যার বাংলা বাক্য দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি না। তার জন্যই কিন্তু আমি এই জায়গাটা দেখালাম। তো পরবর্তীতে কি কি আছে একটু পড়ে ফেলেন তো, এখানে যে কোনো একজন একটু পড়েন। ভাইয়া, হ্যাঁ বলেন। যেমন আপনি উপরে বাংলা ক্রিয়াপদের শেষে যে এক্সাম্পল গুলো দিয়েছেন, লাম, লে, লেন, নি, নাই। হুম। নি, নাই আমি নেগেটিভের ক্ষেত্রে ইউজ করলাম, ওকে ফাইন। বাট ছিল, এটা তো লয় করে লো, বাট হ্যাঁ, আমার উপরের এক্সাম্পলের ভেতরে লে, লে আর লো। হ্যাঁ, এই জায়গাটা কনফিউজড হয়ে যাচ্ছেন তাই তো, লে আর লো। দেখেন ইয়া, এই যে সে জি ছবি, জি। সে ছবি এঁকেছিল বা লয়কারে লো, এই লো মানে কিন্তু ল। এটা কিন্তু লো হচ্ছে আমরা শব্দটা বলার জন্য, এই লয়কার না দিলেও কিন্তু বাংলাটা ভুল হয় না। সে ছবি এঁকেছিল, ছয়রশ্মি ল ছিল, এই লয়কার দিলেও হয়। তাহলে আ- আমি হুম, করবো বলতে, কারণ এটা আমার উচ্চারণের ক্ষেত্রে ওকার বা একার চলে আসবে, বাট আমি ল ইয়েস, ঠিক দিয়ে বলেছেন। আপনার যেভাবে ধরলে বলা সুবিধা হয় আপনি মনে মনে সেইভাবে একটু চিন্তা করে নিবেন যে সে একটা ছবি এঁকেছিল। এখানে লয়কার না দিয়ে আপনি লটা বলবেন শুধু, তাহলে একটু সুবিধা হবে। লয়কার দিলে আপনার একটু কনফিউশন এসে যাচ্ছে যে ছবি এঁকেছিল। আপনাকে আরো একটা সহজ পদ্ধতি দেই। ছবি এঁকেছিল এটা বললে দেখেন সাধারণ একটা অতীতকাল বুঝায় না, যে ছবি এঁকেছিল কখন, আজ সকালে বা 2 দিন আগে, 5 দিন আগে, 10 দিন আগে, এমন একটা ভাব বুঝায় কিনা। তখন আপনি ব্রেনের ভিতরে আনবেন যে ছবি এঁকেছিল, তার মানে এই সময়টা অতীত হয়ে গিয়েছে, অর্থাৎ এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এটা কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এইবার আসি, আমি সঙ্গে সঙ্গে দুইটা জিনিস বুঝাই। পাস্ট ইনডেফিনিটের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু যদি দেখাই। এখানে সম্ভবত কন্টিনিউয়াসটা নিয়ে আলোচনা করা হয়নি এই শিটে। আরেকটা শিট আছে টেন্সের, ওই যে প্রথম যে শিটটা, ওইটা একটু দেখাই আপনাদের, তা নাহলে সুবিধা হবে না। আপনি সব না আমি টেন্সের একটা এখনই শীট দিচ্ছি, শোনেন, দিয়েছেন। এখনই ইয়ে করে দিচ্ছি আপনার ওই যে যে জায়গাটা, মানে আপনি যেখানে সমস্যা হচ্ছে এটা আমি জাস্ট একটু সময় দিবেন। কনজুগেশন টেন্স পার্ট 2। কন্টিনিউয়াস টেন্সের কি কি ইয়ে থাকে? এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি কিন্তু পাস্ট ইনডেফিনিটটা মনে হয় বুঝাতে পেরেছি। এইবার দেখেন এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে
বাংলা ক্রিয়াপদের শেষে কি কি থাকে? খুবই সহজ। তেছিলাম, তেছিলো, তেছিলে, এই কিন্তু আবার সেই আপনার কনফিউশনের জায়গা চলে আসছে। তেছিলো, এটা দেখে আপনি মনে করবেন না যে এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট, এটা কন্টিনিউয়াস। কেন কন্টিনিউয়াস? এই যে যদি বলি তেছিল, এটা দিয়ে একটা বাক্য করেন তো। যেমন সে ভাত খাইতেছিল, সে সে ইস- ছিল, সে হ্যাঁ, যাইতেছিল। যাইতেছিল, সে মাছ ধরিতেছিল, সে গান গাহিতেছিল। অর্থাৎ এইটা ছিল বললে মনের তো ভিতরে, ইয়েস ইয়েস, মনের ভিতরে আপনার একটা ভাব চলে আসবে, চলমান ভাব। সে মাছ ধরিতেছিল, আপনি তার বাড়িতে গেলেন, আপনার বন্ধুর বাড়িতে গিয়ে দেখলেন সে তার পুকুরে মাছ ধরিতেছিল। তার মানে কি, এই সময়টা কিন্তু চলমান ছিল, এই সময়টা কিন্তু তখন চলমান ছিল। অর্থাৎ আপনি গিয়ে দেখলেন যে মাছ ধরাটা কিন্তু তার শেষ হয়নি, মাছ ধরাটা কিন্তু তার শেষ হয়নি, চলছিল। অর্থাৎ একটু চলমান কোনো ভাব বুঝালে পাস্ট টেন্সে, অতীতকালে, সেটা পাস্ট কন্টিনিউয়াস। এই যে তেছিলাম, এটা দিয়ে একটা বাক্য করেন। আমরা স্কুলে যাইতেছিলাম, আমরা ভাত খাইতেছিলাম, তাহারা কাজটি করিতেছিলাম। করিতেছিলাম, সে গান গাইতেছিল, সে একটা ছবি আঁকিতেছিল, সে মোবাইল ফোনে কথা বলিতেছিল। এটা বললে সে দেখবেন, একটা কাজ করিতেছিল। ইয়েস, এটা বললে কিন্তু বোঝা যায় অতীতকালে কোনো কাজ চলমান ছিল, অতীতকালে কোনো কাজ চলমান ছিল। এই জায়গাটা যতদিন আপনি ক্লিয়ার না হতে পারবেন, আপনি কিন্তু মানে কোনো কিছু শিখে লাভ নেই। এই যে ভয়েস চেঞ্জ করাচ্ছি, তারপরে আপনাদের এই যে কন্ডিশনাল সেন্টেন্স করালাম, এইটাতে যাওয়ার আগে এই জায়গাটা বেশি ক্লিয়ার হতে হবে। এখানে যে আপনারা বুঝতে পারেন এটা আরো আগে বলবেন না, তাহলে তো আমি এই জায়গাটা আরো ক্লিয়ার করতাম। অর্থাৎ 12টা টেন্সের। হুম, আমি যখন করছিলাম, মানে হুম, আমার যখন bad luck, হ্যাঁ, বা আমার ছেলেটা তখন অসুস্থ ছিল, হ্যাঁ, 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 ওই যে ক্লাসগুলো আপনি, ব্যাড যখন ছিল, হুম, তখন কি একটা সমস্যা, টেন্সটা কি করে তখন মিসিং হয় ভাই। ইয়েস ইয়েস, না এই টেন্সটা, 12টা টেন্সের 12টা গঠন প্রণালী, এবং 12টা টেন্স কিভাবে আমরা দেখে শিখবো বাংলা ক্রিয়াপদের শেষে কোন টেন্সে কি থাকে, এই দুইটা জায়গা কিন্তু একটু কমপ্লিট করলে হয়ে যাবে। এবং দেখেন অলরেডি কিন্তু আমরা দুইটা তিনটা কমপ্লিট করে ফেলেছি। পাস্ট ইনডেফিনিটে কি থাকে? যেমন ল, লেম, লা, লেন, ওটা তো দেখিয়ে আসছি। আর এখন দেখাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে, এইগুলো থাকে। এইবার বাক্য বলেন, তেছিলে দিয়ে বাক্য বলেন। তুমি স্কুলে যাইতেছিলে, তুমি তার সাথে মোবাইল ফোনে, সে খাইতেছিল, ইয়েস, সে ঘুড়ি উড়াইতেছিল, ইয়েস। এইগুলো বললে অতীতকালের কিন্তু একটা চলমান ভাব বুঝাচ্ছে। এই জন্য কিন্তু এটা সব কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পরবর্তীতে কি আছে দেখেন, এইবার আমরা কিন্তু সব কন্টিনিউয়াস দেখতেছি। পাস্ট কন্টিনিউয়াস হলো, এবার দেখবো ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে কি কি থাকে আজকে খুব ভালোভাবে শিখে যান, এটা যেন ভবিষ্যতে আর ভুল না হয়। ক্রিয়াপদের শেষে ইতে থাকবে, তে থাকবে, তে থাকিবে, তিনটা কথা বলেছি। এই জায়গাটা দেখেন, বাংলা ক্রিয়াপদের শেষে এই মাত্র তিনটা জায়গা থাকবে, ইতে থাকবে, বা তে থাকবে, বা থাকিবে। কেমন? আমি করতে থাকবো, আমি কাজটি করতে থাকবো, তুমি মাছ ধরতে থাকবে, আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। অর্থাৎ ভবিষ্যতে একটা চলমান ভাব বুঝাবে, সেই সময়টা কিন্তু এখনো অতীত হয়ে যায়নি, ভবিষ্যতের একটা চলমান ভাব। আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া আজ রাত 12টার সময় আপনি কি করবেন, তো আমি বললাম কি, 12টায় আমার একটা ব্যাচ পড়ানো আছে, 12টার সময় আমি ব্যাচ পড়াতে থাকবো, আমি 12টায় ব্যাচ পড়াতে থাকবো। তার মানে কি, ভবিষ্যতে, সময়টা এখনো আসেনি, ওই 12টার সময় কিন্তু আমার পড়ানোটা চলমান থাকবে। বুঝতে পেরেছেন? মানে এখানে না বুঝলে কথা বলেন। ইতে থাকবে, তে থাকবো, তে থাকিবে, হাস না পাও একটু কথা বলবেন যদি না বুঝে থাকেন। এর থেকে ভালো কিন্তু কষ্ট করে আর বোঝানো যায় না, আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার। অর্থাৎ আমি এখন বুঝাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি দেখে আমরা চিনবো এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আমি একটা উদাহরণ ব্যবহার করি, আমি করতে থাকবো। এখানে কি করতে থাকবো তা কিন্তু বলিনি, শুধু এইটুকু বলেছি আমি করতে থাকবো। তার মানে কি, ভবিষ্যতে বা একটু পরে, ফিউচারে, এই কাজটা আমার দ্বারা চলমান থাকবে, আমি কাজটি করতে থাকবো। কখন? একটু পরে, রাত 12টার সময়। অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে ইতে থাকবে, বা তে থাকবো, বা তে থাকিবে, এমন থাকবে। যেমন তাহারা আজ রাত 12টার সময় একটা গান গাইতে থাকবে,
রনি আজ রাত 2টার সময় কাজটি করতে থাকবে। সে যে কোনো কাজ হতে পারে, গান লেখা, কবিতা লেখা, উপন্যাস লেখা। রনি আজ রাত 2টার সময় একটা কবিতা লিখতে থাকবে, তার মানে ভবিষ্যতে ওই কাজটি চলমান থাকবে। এ পর্যন্ত কি বোঝা গেছে ফিউচার কন্টিনিউয়াস এর গঠন প্রণালীটা কেমন হয়? দেখেন, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন দেখেন, এই যে উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, এখানে দেখেন তো আমার ওই স্ট্রাকচার মিলানো যায় কিনা। উই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি, তো উই এর পরে শ্যাল বি না দিয়ে এখানে উইল বি দিলেও হতো, উই উইল বি। আর মূল ভার্ব হচ্ছে ওয়েট, এর সঙ্গে যুক্ত হয়েছে ওয়েটিং, তারপর হবে হচ্ছে ফর ইউ। উই উইল বি ওয়েটিং ফর ইউ। আই শ্যাল বি ডুইং, আমি করতে থাকবো। ইউ শ্যাল বি ডুইং, তুমি করতে থাকবে। এখানে আপনারা যে কেউ কয়েকটা বাক্য বলেন তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের, বলেন। আমার একটু কনফিউজ হচ্ছে এটা। আবারও একটু বুঝাবো বলে তাহলে। আপনি যেগুলো হুম, বোঝার জন্য আপনি আমার কোথায় লেখা আছে এটা আপনি হুম, ধরলে হচ্ছে অবশ্যই অবশ্যই। শ্যাল বি ডুইং, হুম, করতে থাকবো, বাট এখানে যদি দিই আই, আমি যদি এখানে যে আমি কাজটি করতে থাকবো তাহলে কি হবে না? আমি কাজটি আমি করতে থাকবো, অবশ্যই হবে। আমি কাজটি করতে থাকবো, হ্যাঁ। আরো কিছু বাক্য বলেন, এটা কারেক্ট হয়েছে, এটা সম্পূর্ণ কারেক্ট। আমি কাজটি করতে থাকবো, আমি মাছ ধরতে থাকবো। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আমি স্কুলে যেতে থাকবো। অবশ্যই এই হচ্ছে, যেখানে এখানে তুমি থাকলে তুমি কাজটি করতে থাকবে, কিন্তু যখন আমি আসব তখন হবে আমি কাজটি করতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো, আমি বই পড়তে থাকবো। অর্থাৎ এখানে কিন্তু যখন সাবজেক্ট পাল্টে যাবে তখন ওই বাংলাটাও শুনতে একটু অন্যরকম হয়ে যাবে। তুমি যদি ব্যবহার করি তুমি কাজটি করিতে থাকবে, আর যদি আমি ব্যবহার করি আমি কাজটি করিতে থাকবো, মানে ভবিষ্যতে আপনাকে একটা চলমান ভাব বোঝাতে হবে, ভবিষ্যতে কাজটি চলতে থাকবে। এখানে আপনি যে দুইটা বাক্য বলেছেন একদম ঠিক। আরো বলতে হবে, আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। তাহারা বাড়ি আসিতে থাকবে, সে গান গাইতে থাকবে। কত রকমের ভার্ব আছে না, সে চিঠি লিখিতে থাকবে। তারপরে সে ছেলেরা মাঠে ক্রিকেট খেলতে থাকবে। অর্থাৎ এখানে একটা চলমান ভাব বুঝাবে, ভবিষ্যৎকালে একটা চলমান ভাব। এখানে অনেক বাক্য দেখেন, ওই যে কেবল একটা শীট দেখালাম না, ওখানেও দেখবেন এই কন্টিনিউয়াস টেন্সের ইয়ে রয়েছে, যে 30+ সেন্টেন্সে। এখানে দেখেন কোথায় আছে, ফিউচার টেন্সে চলে আসেন। আই ক্যান, আই ওয়াজ, আই উইল, এই যে দেখেন, আই উইল গো, আই ওয়াজ গোয়িং, আই উইল বি, এই যে আমি স্কুলে যেতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আমি স্কুলে যেতে থাকবো না, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ হলো। আই ওয়ন্ট বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো না। আমি কি স্কুলে যেতে থাকবো? উইল আই বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো না, নেগেটিভ ইন্টারোগেটিভ। ওন্ট আই বি গোয়িং টু স্কুল, ওন্ট আই বি। দেখেন আজকে কিন্তু আমার পড়ানোর কথা ছিল ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্ট, গতকাল যেটা শেষ হয়নি, যে পর্যন্ত রেখেছিলাম ওর পরের থেকে, কিন্তু টেন্সটা আপনারা বোঝেন নাই বিধায় আমি টেন্সে চলে আসছি। এখন এটা একটু মনে রাখবেন, ভালোভাবে খেয়াল করবেন যে আমি কি কি বুঝাচ্ছি। এই যে জায়গাটা আমি বুঝালাম, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বাংলা ক্রিয়ার শেষে ইতে থাকবে, তে থাকবো, তে থাকিবে, এইগুলা কিন্তু সব সময় আসবে। আমি করতে থাকবো, তুমি করতে থাকবে, আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে তে থাকবে, তে থাকবো, তে থাকিবে। এর ইংলিশে গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। এইবার দেখেন, এখান থেকে হ্যাঁবোধক বাক্য তৈরি করি, কন্টিনিউয়াস টেন্স। পারবেন কিনা? প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপরে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। ইয়েস, আই অ্যাম রাইটিং আ লেটার, আই ওয়াজ রাইটিং আ লেটার, আই উইল বি রাইটিং এ লেটার। একটা বক্স থেকে 3টা বাক্য নিতে হবে, 3টা ভার্ব নিয়ে 3টা বাক্য তৈরি করা যাবে। প্রথমে কি নিয়েছি? আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম। আই উইল বি রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখিতে থাকবো, আমি একটা চিঠি লিখিতে। এবার উই দিয়ে করেন তো কি হবে? উই এবং এখানে আর এর উই এইগুলা। আর প্লেইং ক্রিকেট, হুম, ওয়ার প্লেইং ক্রিকেট, হুম, ইউ বি প্লেইং ক্রিকেট, থ্যাংক একটা ইউ। হচ্ছে প্রেজেন্ট
কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর একটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখছেন এই বক্স গুলোর মাধ্যমে কত উপকার হয় আমাদের। এবার ইউ দিয়ে করেন তো, ইউ দিয়ে এগুলো ব্যবহার করে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হুম, উই ওয়ার ড্রাইভিং এ কার। হুম, এটা হলো আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, উই উইল বি ড্রাইভিং এ কার। এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। থ্যাংক ইউ মিতা। ভাইয়া আপনি যদি এর বাংলা বলি, হুম উই বলেন। আর ড্রাইভিং এ কার, হুম আমরা গাড়ি চালাতে থাকবো। হুম সরি, আমরা গাড়ি কি চালাচ্ছি। হুম হুম ঠিক আছে। আর উই ওয়ার ড্রাইভিং এ কার, হুম, আমরা বাংলাটা কি হবে? উই ওয়ার অবশ্যই ড্রাইভিং হ্যাঁ, এ কার, উই ওয়ার ড্রাইভিং এ কার, আমরা গাড়ি চালাচ্ছিলাম। উই ওয়ার ড্রাইভিং এ কার, আমরা আমরা গাড়ি চালাচ্ছিলাম। গাড়ি চালাচ্ছি। হুম উই ড্রাইভিং এ কার, হুম আমরা গাড়ি চালাতে থাকবো। থ্যাংক ইউ। উই উইল বি ড্রাইভিং এ কার, আমরা গাড়ি চালাতে থাকবো। এই যে আপনি ফিউচার কন্টিনিউয়াসটা ভালোভাবে বুঝে গেছেন। এরপরে আপনারা অন্য কেউ কি বলবেন? হি দিয়ে একটু বলতে পারবেন প্লিজ? বেশি সমস্যা হচ্ছে, আমি নিজের থেকে একটা কাজ নিলাম ভাইয়া। এখন থেকে আমি প্রত্যেকদিন, আপনি কাইন্ডলি একটু দেখবেন, বা আপনি আমাকে দেখে ভয়েসে দিলে হবে। আমি বাংলা লিখে জাস্ট টেন্সের বাংলাটা লিখে দিব, আপনি জাস্ট একটু আমাকে এটা একটু কারেকশন করে দিলে হবে। জাস্ট আচ্ছা, ভয়েসে দিবেন, তাহলে আমি টেন্স আপনার দরকার নেই, বাংলাটা ভয়েসে কি দিয়ে। লিখবেন আমি একটু নির্ধারণ করে দেই। বাংলাটা লিখবেন যে আমি একটা চিঠি লিখি। একটু খাতায় লিখে রাখেন, এইটা দিয়ে 12টা বাক্য গঠন করবেন, 12টা টেন্সের। আমি একটা চিঠি লিখি, এরপর এর কন্টিনিউয়াস টেন্স লিখবেন আমি একটা চিঠি লিখিতেছি, আমি একটা চিঠি লিখিয়াছি, আমি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখছি। এবার পাস্ট টেন্সে চলে যাবেন, আমি একটা চিঠি লিখেছিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে আমি একটা চিঠি লিখিতেছিলাম। পাস্ট পারফেক্ট হবে আমি একটা চিঠি লিখিয়াছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে আমি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখিতেছিলাম। আমি তো প্রায় সব বলেই দিলাম তো। হুম 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 টেন্স ক্ষেত্রে, হুম যেহেতু ফিল্ড ভিজিট করার ক্ষেত্রে আমার যখন কোনো কিছু লিখতে হয় হুম হুম মনে, হুম মানে এই জায়গায় আমার ল্যাকিংসটা না, থেকে ল্যাকিং যাচ্ছে। তো থাকবে না, আজকে থেকে আর থাকবে না। আপনি নিজে নিজে ওই কাজটা নিয়েছেন, আমি খুশি হয়েছি। আপনি ওইটা একটা বাক্য লেখেন যে আমি একটি চিঠি লিখি, অথবা যে কোনো একটা বাক্য আপনি খাতায় এখন একটু লিখে রাখেন। ওইটা দিয়ে 12টা বাক্য আপনি তৈরি করেন। হ্যাঁ, হুম হুম ঠিক ঠিক, এইটা লিখবেন। এইটা বাংলা সবগুলো ঠিক আছে কিনা, ঠিক না থাকলে আমি মার্ক করে এটা পাঠাই দিব আবার। এইভাবে কিন্তু কাজটা নিতে হবে। তো দেখেন এখানে আমরা আর যারা আছি একটু বলতে পারবেন? মিতা আপনি বাদে, যে শি, এইখান দিয়ে কেউ একটু করেন তো। হাসনা আপা আপনি যদি একটু পারতেন সুবিধা হইতো। এগুলো বলতে হবে, যেমন শি ইজ জয়নিং দ্য পার্টি, শি অজ জয়নিং দ্য পার্টি, শি উইল বি জয়নিং দ্য পার্টি। এই তিনটা তো আমি বলে দিলাম। এবার দে দিয়ে এই ভার্ব গুলো ব্যবহার করে 3টা বাক্য করতে হবে। কেউ পারবেন? দে ব্যবহার করতে হবে এবং এই ব্যবহার ভার্বের ব্যবহার করতে হবে। একটু ট্রাই করেন তো সব। হ্যাঁ অবশ্যই বলেন। They are drawing a picture. হুম They were drawing a picture. হুম They will be drawing a picture. থ্যাংক ইউ। তাহলে রান্না হুম বাংলা বলেন। রান্না হুম 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 বাংলাটা তারা বলেন। ছবি হুম তারা ছবি আঁকতেছে। হুম তারা ছবি আঁকতেছিল। তারা ছবি আঁকতে থাকিবে। হুম রানা is reading a book. রানা বই পড়তেছে। রানা was reading a book. রানা বই পড়তেছিল। হুম, রানা will be reading a book. রানা বই পড়তে থাকিবে। হুম। সুন্দর। এই It যে is মোটামুটি eating rice. বলেন বলেন, এগুলো পড়ে ফেলেন। It is eating rice. সে ভাত খাচ্ছে। It was eating rice. সে ভাত খাচ্ছিল। It will be eating rice. সে ভাত খেতে থাকবে। ধন্যবাদ। অর্থাৎ এখানে 3টা টেন্স আমি ব্যবহার করেছি: প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। রানা ইজ রিডিং এ বুক, রানা একটা বই পড়িতেছে। রানা ওয়াজ রিডিং এ বুক, রানা একটা বই পড়িতেছিল। রানা উইল বি রিডিং এ বুক, রানা একটা বই পড়িতে থাকবে। রানা একটা বই পড়িতে থাকবে। প্রত্যেকের কিন্তু এখানে 2জন বলেছেন, নুরি এবং মিতা বলেছেন যে স্যার আমার পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সমস্যা। আরেকজন বলেছেন আমার টোটালি কন্টিনিউয়াস টেন্সেরই সমস্যা। তো দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস, 3টা কন্টিনিউয়াস রয়েছে। 3টা কন্টিনিউয়াস কিন্তু এখানে খুব সহজভাবে সাজিয়ে দিয়েছি। যে রানা ইজ রিডিং এ বুক, রানা একটা বই পড়িতেছে। কখন? বর্তমান কালে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রানা ওয়াজ রিডিং এ বুক, রানা একটা বই পড়িতেছিল। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পড়িতেছিল কখন? আজকে সকালে, বা আজকে বিকেলে, বা গতকালকে। সময়টা অতীত হয়ে গিয়েছে। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
রানা ওয়াজ রিডিং এ বুক। আরো কি হবে? রানা উইল বি রিডিং এ বুক। রানা একটা বই পড়িতে থাকবে। তো দেখেন এই টেন্সটা আমি আবারও একসময় একটু আলোচনা করব আপনাদের সামনে। আমার আজকের মূল যে লেসনটা ছিল এইটাতে আমি একটু ফিরে যাই। ভয়েস চেঞ্জ নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো এই ভয়েস চেঞ্জটা, টেন্স সম্পর্কে আপনারা আজকে মোটামুটি কিন্তু একটা ভালো ধারণা পেয়েছেন। এখনো আমাদের হাতে সময় আছে যথেষ্ট। আমরা ভয়েসটা নিয়ে আরেকটু কথা বলবো। ভয়েস চেঞ্জের অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। বাংলাটা শিখতে হবে, যা শিখবো ইংরেজি তার শিখবো বাংলায়, স্লোগানটা মনে রাখতে হবে। ভয়েস চেঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। যে সকল ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর এই ট্রানজিটিভ ভার্বের ছাড়া, ট্রানজিটিভ ভার্ব বা অবজেক্ট ছাড়া কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এই জায়গাটা আমরা একটু চলে আসি। গত ক্লাসে যথেষ্ট কিছু দেখেছিলাম, এখন আমরা আরো একটু দেখবো যে যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাই ব্যবহার করা হয় না। যেমন রিপোর্টটি যথাসময়ে তৈরি করা হয়েছে। এখানে কি কোনো সাবজেক্ট আছে, কর্তা আছে? কারা রিপোর্টটি তৈরি করেছে? এখানে কিন্তু সাবজেক্ট বা কর্তা নেই। তাই বলা হচ্ছে যে সেন্টেন্সে সাবজেক্ট অনুপস্থিত, এগুলো মনে রাখবেন, এই কথাগুলো খুবই দামি। যে সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা অনুপস্থিত থাকে সেক্ষেত্রে বাই এর ব্যবহার হয় না। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। কি বললাম? আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে কিন্তু সাবজেক্ট বা কর্তা উপস্থিত রয়েছে আই। এই বাক্যে কিন্তু বাই এর ব্যবহার করতে হবে। আই ইট রাইস এর ভয়েস চেঞ্জ প্যাসিভ হবে। রাইস ইজ ইটেন বাই মি। রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। কিন্তু রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে। রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, বলেন তো এখানে কি কোনো সাবজেক্ট আছে? নেই। কারা তৈরি করেছে? লেখা নেই। এই জন্য এখানে বাই এর ব্যবহার হবে না। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। অন টাইম মানে কি? যথাসময়ে বা সময় মতো। এবং খেয়াল করবেন, ইংরেজি সংবাদপত্র, যে কোনো বই পুস্তক, কোনো আর্টিকেল বা যে কোনো লেখালেখিতে এই বাই ছাড়া ভয়েস চেঞ্জের ব্যবহার করা হয়। আমরা তো ছোটবেলায় জেনেছি যে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, আই এম প্লেইং ক্রিকেট, ক্রিকেট ইজ বিং প্লেড বাই মি, তাই না? সব জায়গায় শুধু বাই এর ব্যবহার। কিন্তু দেখবেন বেশিরভাগ জায়গায় বাই ছাড়া ভয়েস চেঞ্জ করা হয়ে থাকে। যেমন তার একটা প্রমাণ এখানে দেখতে পাচ্ছি, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। এখানে কে রিপোর্ট তৈরি করেছে তার উল্লেখ নাই, এই জন্য এখানে বাই এর ব্যবহার হবে না। কিসের ব্যবহার হবে না? বাই এর ব্যবহার। আরো একটি উদাহরণ দেখি। রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম, এতটুকু তো আমরা উপরে দেখে এসেছি, তাই না? এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, এইটুকের ইংলিশ কি হবে? অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার, এবং এটা ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে। লক্ষ্য করেন তাহলে এখানে কি, কারা তৈরি রিপোর্ট তৈরি করেছে এবং কখন তৈরি, এই ধরনের মানে কোনো সাবজেক্ট নাই। আর সাবজেক্ট না থাকলে সেখানে বাই এর ব্যবহার হবে না। এইটা দেখেন, বিক্রয় করা হয়, কারা বিক্রি করে? তাদের কিন্তু এক্সাক্ট কোনো ঠিকানার নাম, কোনো ব্যক্তির নাম, কোনো দলের নাম, কারা বিক্রি করে তা কিন্তু লেখা হয়নি। তাই এখানে বলা হচ্ছে বিক্রি করা হয়, ইজ অথবা আর সোল্ড। যদি ওই জিনিসগুলা প্লুরাল হয়, মোবাইল গুলো বিক্রি করা হয়, দা মোবাইলস আর সোল্ড। কিন্তু যদি বলা হয় চাউল বিক্রি করা হয়, রাইস ইজ সোল্ড। সোনা বিক্রি করা হয়, গোল্ড ইজ সোল্ড। গোল্ড ইজ সোল্ড। মনে রাখবেন, বিক্রি করা হয়, কারা বিক্রি করে? এখানে সাবজেক্টের নাম উল্লেখ না থাকলে বাই এর ব্যবহার করা দরকার নেই। বই বিক্রয় করা হয়, ঢাকা শহরে বা প্রত্যেক শহরে বা বইয়ের দোকানে বই বিক্রি করা হয়, এটা বলেন। বইয়ের দোকানে বই বিক্রি করা হয়, কি হবে? বুকস আর সোল্ড টু দা বুক শপ। বুকস আর, অথবা মেলায় বই বিক্রয় করা হয়। বুকস আর সোল্ড ইন দা ফেয়ার। ফেয়ার মানে হচ্ছে মেলা। বুকস আর সোল্ড ইন দা ফেয়ার, মেলায় বই বিক্রি করা হয়। সবাই খেয়াল করবেন,
আমাদের প্রত্যেকের জীবনে ভয়েস চেঞ্জের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এই দোকানে বই বিক্রি করা হয়, এখানে দোকানদারের নাম বা কে বিক্রি করে তার কিন্তু উল্লেখ নাই, এই জন্য এখানে বাই এর ব্যবহার হবে না। এই দোকানে বই বিক্রয় করা হয়, বুকস আর সোল্ড ইন দিস শপ, বুকস আর সোল্ড ইন দিস শপ। আয়োজন করা হয়, ইজ অথবা আর অ্যারেঞ্জড। ইজ বা আর কেন হবে? যদি বলা হয় খেলাগুলো আয়োজন করা হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন আর এর ব্যবহার করবেন, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ইজ এর ব্যবহার করবেন। মেলার আয়োজন করা হয়, কি হবে? দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড। মেলার আয়োজন করা হয়, কি হবে? দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড। প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হেয়ার ইন এভরি ইয়ার। একটি পূর্ণাঙ্গ বাক্য। মে দিবসের প্রথম দিন, মে দিবসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস পালন করা হয়। আচ্ছা, কারা পালন করে? নির্দিষ্ট কোনো গোষ্ঠী, কোনো মানুষের নাম উল্লেখ নাই, তাই এখানে বাই এর ব্যবহার হবে না। মে মাসের প্রথম দিন, এইটুকুর ইংরেজি কি হবে? দ্য ফার্স্ট ডে অফ মে। কি হলো? দ্য ফার্স্ট ডে অফ মে, মে মাসের প্রথম দিন। এইবার ভার্ব আনতে হবে। ভার্ব কি? পালন করা হয়, তাহলে পালন করা ইংরেজি হচ্ছে অবজার্ভ। কিন্তু আমরা জানি ভয়েস চেঞ্জ করতে গেলে সর্বদা ভার্বের ভি3 বসে, তাহলে কি হবে? দ্য ফার্স্ট ডে অফ মে, মে মাসের প্রথম দিন ইজ অবজার্ভড। এই ইজ কেন আসবে? গত ক্লাসে আমি ব্যাখ্যা দিয়েছিলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে প্যাসিভ ভয়েস করতে গেলে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম ইজ আর আসে। তো দ্য ফার্স্ট ডে অফ মে এরপর ইজ বসে, দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভ কি হিসাবে পালন করা হয়? অ্যাজ দ্য মে ডে। কোথায় পালন করা হয়? অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। তাহলে আমার পূর্ণাঙ্গ বাক্যটা কি দাঁড়ালো? পূর্ণাঙ্গ বাক্যটা হলো দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভড অ্যাজ মে ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে মে মাসের প্রথম দিন মে দিবস হিসেবে পালন করা হয়। মনে রাখবেন, বাচ্য দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ মানে হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ হচ্ছে কর্মবাচ্য, যেখানে কর্তারা উপস্থিত থাকে না, কর্তা বা কর্তারা উপস্থিত থাকে না, সেখানে প্যাসিভ ভয়েস করতে হয় এবং সেখানে বাইয়ের ব্যবহার করা হয় না। এই যে মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস পালন করা হয়। এইবার দেখেন, কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে এই অক্সিলারি ভার্বগুলো আসে। প্রেজেন্ট টেন্সে আসে অ্যাম ইজ আর, তারপরে আসে বিং, বিইআইএনজি, বিং প্লাস ভিপিপি। ভিপিপি মানে বুঝতে পেরেছেন? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে রাখবেন, প্যাসিভ ভয়েসে প্রায় সব জায়গায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়। কি বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভিপিপি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও খুব সহজ, অ্যাম ইজ আর এর বদলে অজয়ার বসবে, অজয়ার প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও উইল বি প্লাস ভার্বের পর উইল বি প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেন, এই যে তিনটা কথা বলেছি না, একটু যদি খুব মন খোলা ভাবে বুঝতে পারেন, খুবই সহজ। কি বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাম ইজ আর এর পরে বিং বসে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার এর পরে বিং বসে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি এর পরে বিং বসে। এবং প্রত্যেকটার পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, ভার্বের ভি3 থাকবে। যেমন ইট এট, এখানে ইটেন থাকবে। কি থাকবে? ইট এট ইটেন। আমার এই পড়ানো কি বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি ভয়েস চেঞ্জে কিভাবে পরিবর্তন করতে হয়? সবাই একটু উত্তর দিবেন প্লিজ, না বুঝতে পারলে আমি আবারও বুঝাবো। একটু আনমিউট করেন। তো দেখেন, এই যে জায়গাগুলো আমি বুঝালাম, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এই যে শেখানো হচ্ছে, শেখানো হচ্ছে কি হবে তাহলে? শেখানো হচ্ছে। দেখেন, এটা একটু পড়তে হবে আপনাদেরকে, তো একটু পড়াই। কেউ পড়তে পারবেন প্লিজ? হাসনা আপা একটু পড়তে পারবেন? এটা ক্লাসে আছেন এখনো?
ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? প্লিজ একটু আনমিউট করেন। আমার ক্লাসটা আছেন কিনা একটু জানতে। হাসনা আপা একটু কথা বলবেন প্লিজ, শুনতে পাচ্ছেন আমাকে? একটু আনমিউট করেন। নুরি। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি এতক্ষণ বুঝালাম যে তিনটা কন্টিনিউয়াস টেন্সের কি কি অক্সিলারি ভার্ব থাকে, শেখানো হচ্ছে। কি শেখানো হচ্ছে তা কিন্তু বলিনি, শুধু বললাম শেখানো হচ্ছে। ইজ বিং টট, টিস থেকে কিন্তু এই জন্য বলেছিলাম কনজুগেশন অফ ভার্বের শীট দিয়েছিলাম। যারা মুখস্থ করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেননি তাদেরকে আরো ধন্যবাদ। এটা মুখস্থ করে ফেলবেন। শেখানো হচ্ছে, ইজ বিং টট, টিস থেকে এসেছে, টিস, টট, টট। আমরা ভোকাবুলারি মুখস্থ করি বিভিন্ন রকমের, কিন্তু ভার্বের ভোকাবুলারি আমরা মুখস্থ করি না। আমাদের এই জন্য ইংরেজিটা শিখতে পারি না। প্রচুর পরিমাণে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। V1, V2, V3 এগুলো মুখস্থ করলে খুব ভালোভাবে কিন্তু ইংলিশে কথা বলতে পারবেন। এই যে টট, অনেকে প্রশ্ন করে স্যার এই টট কোথা থেকে আসলো? টট এসেছে টিস ভার্ব থেকে। টিস মানে শেখানো, টিস, টট, টট। ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট, ইংলিশ ইজ বিং টট। শিক্ষার্থীদেরকে ইংরেজি শেখানো হচ্ছে। দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ। দেখেছেন? তাহলে এখানে এই শীটটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো বাসায় বসে একটু প্র্যাকটিস করবেন। আজকে অনেক মূল্যবান কিছু শেখানো হলো, আপনারাও আমাকে হেল্প করেছেন যথেষ্ট। যে টেন্সের যে জায়গাটা, অর্থাৎ 12টা টেন্স এখানে নুরি বা হাসনা আপা যারা আছেন ক্লাসটাতে, আপনারাও একটু করবেন এটা। যে একটা বাক্য দিয়েছি, আমি একটি চিঠি লিখি নাকি সে একটি চিঠি লেখে, এরকম কি একটা দিয়েছি, এইটা দিয়ে আপনারা 12টা বাংলা বাক্য তৈরি করবেন। যদি এটা করতে পারেন খুবই ভালো হবে। আর আজকে প্রেজেন্টেশনটা নিতে পারছি না সময়ের স্বল্পতার জন্য, প্রেজেন্টেশনটা যা ছিল এইটাই থাকবে, আগামী ক্লাসে প্রেজেন্টেশনটা আমি নিব। তো সবাই, প্রেজেন্টেশনটা ছিল প্রাইস হাইক, মূল্য বৃদ্ধি, এটা নিয়ে একটু ভেবে দেখবেন, এটার উপরে একটু কথা বলতে হবে আগামী ক্লাসে। আর আমি দেখি রুটিন, ও স্টুডেন্ট সরি, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, প্রাইস হাইক অন্য ব্যাচে দিয়েছিলাম। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটার উপরে কথা বলতে হবে। তো সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ। গুড নাইট। বলবেন স্যার কালকে কি ক্লাস করবো, কালকে বা পরশুদিন যেদিন ব্যস্ত হবে, আমি ভুলে গেছি স্যার। ও আচ্ছা, বলে দিচ্ছি আপনাকে। আমি অনেকবার বলেছিলাম কিন্তু আপনি মনে হয় নেটওয়ার্কের কারণে শুনতে পারেন। একটু আগে আপনাকে অনেকবার আমি ডেকেছি। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা, কোনো সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। দেখেন, প্রথমত আজকে আমি শিখাচ্ছিলাম ভয়েস চেঞ্জ, কিন্তু ক্লাসের শুরুতেই আপনারা টেন্সের কথা বলেছিলেন যে স্যার টেন্সের 12টা টেন্সের গঠন প্রণালীটা, অর্থাৎ 12টা টেন্সের শুনতে পাচ্ছি। নেক্সট আপনি হোমওয়ার্ক কি দিয়েছিলেন এটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, হোমওয়ার্কটা দিয়েছি হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এইটার উপরে প্রেজেন্টেশন দিতে হবে। আজকে একটু প্রিপারেশন নিয়ে রাখবেন, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এবং প্রেজেন্টেশন দিবেন ঠিক ওইভাবে আমি যে প্রেজেন্টেশনের শিট দিয়েছিলাম, এটা না থাকলে আবারও আজকে দিব। আর মেইনলি এই শিটটা খুব ভালোভাবে পড়বেন। এই যে 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ অন ভার্ব, একটা মাত্র ভার্ব ব্যবহার করে একটা বাক্যকে কিভাবে আমরা 30 রকমের বাক্যে রূপান্তর করতে পারি, কনভার্ট করতে পারি। এই শীটটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এইটা যদি কেউ কমপ্লিট করতে পারেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তার কাছে কিন্তু অনেকাংশে সহজ হয়ে যাবে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আমি কি স্কুলে যাই, আমি কি স্কুলে যাই না, সেই স্কুলে যায়, সেই স্কুলে যায় না, সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায় না। দেখেন শেষের দিকে আরো কত রকমের ভাবে রয়েছে, এখানে টেন্স পরিবর্তন করেছি, মডাল। আমি স্কুলে যেতে পারতাম, আমি স্কুলে যেতে পারতাম না, আমি কি স্কুলে যেতে পারতাম। দেখছেন? তাহলে পারা ক্যান দিয়ে করেছি, কুড দিয়ে করেছি, মে দিয়ে করেছি, মাস্ট দিয়ে করেছি। তো এই বাক্যের আদলে আপনারা নিজেরা এখানে ভার্ব চেঞ্জ করে করতে পারেন। এই যে প্রথম বাক্য দিয়েছে আই গো টু স্কুল, এইটা না দিয়ে আপনারা একটা বাক্য নিবেন, আই রাইট এ লেটার। ওই আই রাইট এ লেটার ওই বাক্যকে আপনারা 30 রকমের ভাবে ট্রান্সফার করতে পারবেন। তো আজকের ক্লাসটা খুবই ভালো ক্লাস হয়েছে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ